মিল্টন, পুরো আপডেটের আগে প্রতিনিয়ত আপনার কাছ থেকে পাচ্ছিলাম, আরও একবার আমাদের দর্শকদের জন্য ঝালিয়ে দেবেন আসলে শেষ মুহূর্তে আইনজীবীদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুসারে আদালতের পর্যবেক্ষণ কি ছিল এবং এই মামলার পরবর্তী ধাপগুলো আসলে কি হবে? আদালতের আজকের রায়, আদালতের পর্যবেক্ষণ মূলত দুটি, যেমনটি এর আগে আমি বলছিলাম যে দুটো বিষয় আছে, যে দুটো বিষয় এই বিচারের জন্য বা এই রায়ের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে। একটি হচ্ছে এই মামলার অভিযোগপত্র, যেটি নিয়ে প্রধান কৌঁসুলি এই আসামি পক্ষের তিনি বলেছেন যে এই অভিযোগপত্রটি যেভাবে দায়ের করা হয়েছে বা যেভাবে আদালত উপস্থাপন করা হয়েছে সেটি যথাযথ আইন মেনে হয়নি। কেননা এই অভিযোগপত্রটি দায়ের করার কথা ছিল ম্যাজিস্ট্রেট কোর্টে এবং এই অভিযোগটি দায়ের করা হয়েছে দায়ের আদালতে, এবং এটি মামলার দ্বিতীয় অভিযোগপত্র। এবং এই অভিযোগপত্রটি যা দায়ের করা হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে পুনরায় এই মামলা তদন্ত করতে পাঠানোর পরে, এই মামলায় নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করবার পরে, এবং এই পুনরায় তদন্ত করা এবং তদন্ত কর্মকর্তা নিয়োগের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে এই মামলায় যারা আসামি পক্ষ আছেন তারা কিন্তু আপত্তি জানিয়ে আসছিলেন। তারা এই নিম্ন আদালতে বা বিচারিক আদালতেও যখন এই মামলার শুনানি হয়েছে তখন তারা এই ব্যাপারে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং তারা বলেছেন যে এই অভিযোগপত্রটি যথাযথ নয় এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এই অভিযোগপত্রটি দেওয়া হয়নি। এবং দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে মুফতি হান্নানের যেই জবানবন্দি, মুফতি হান্নানের জবানবন্দিটি যেই ধারণ করা, অর্থাৎ তাকে বারবার রিমান্ডে এনে প্রায় 55 দিনের মতো তাকে রিমান্ডে এনে জোরপূর্বক এই জবানবন্দিটি ধারণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল এবং সেই জবানবন্দি আদালত সেই যুক্তিটি গ্রহণ করেছেন। ফলে যেই কথা বিচারিক আদালতের আসামি পক্ষের আইনজীবীরা বলেছেন বা হাইকোর্টে যে আইনজীবীরা বলেছেন সেই যুক্তিগুলোই আদালত গ্রহণ করেছেন। অর্থাৎ ফলে এই মামলায় হামলার বিষয় হয়েছে কি হয়নি সেটি বিচার্য ছিল না। বিচার্য ছিল যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে, যাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, তারা আসলে এই হামলার সঙ্গে জড়িত ছিলেন কিনা, এবং আদালতে তার আইনজীবীরা এটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে তারা এটি জড়িত নন। এবং আইনজীবীরা পরবর্তীতে যেটি আমাদেরকে বলেছেন তা হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাউকে রাজনীতি থেকে দূরে রাখতে, কারো রাজনৈতিক যেই ধ্বংস করে দেবার জন্য এই মামলাটি করা হয়েছিল এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে দ্বিতীয় যেই অভিযোগপত্রটি সেই অভিযোগপত্রটি দায়ের করা হয়েছিল। এবং সেক্ষেত্রে তার আইনজীবীরা বলছেন যে যদি রাষ্ট্র কিংবা বাদী চান তাহলে তারা নিম্ন আদালতের যে রায় দিয়েছে সেই রায়ের বিরুদ্ধে তারা আপিল করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে এই এখন যেই রায়টা আছে সেই রায়ের আংশিকভাবে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ যারা কারাগারে আছেন তাদেরকে সাজা দিতে হবে। এবং কারণ এই আপিল করার প্রক্রিয়াটি একটি দীর্ঘ প্রক্রিয়া। হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের পূর্ণাঙ্গ প্রতিলিপি পাওয়ার পরে তারপর সে অনুযায়ী আপিল করতে হবে, এবং আপনি জানেন যে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ প্রতিলিপি পেতে একটা দীর্ঘ সময় পেরিয়ে যায়, কারণ পূর্ণাঙ্গ রায়টি হয়তো 6 মাস বা তারও বেশি সময় লাগবে এটি প্রস্তুত করতে। তার আগে হয়তো এই রায়ের আলোকে যেই হয়তো যারা এখন কারাগারে আছেন তারা মুক্তি পাবেন। কিন্তু এখন যেই অবস্থায় আছে এই মামলা, সেই মামলায় আজকের যে রায়, সেই রায় যারা দীর্ঘদিন কারাগারে আছেন, অনেকে 17 বছর 18 বছর কারাগারে আছেন, তারা মুক্তি পাবেন। এবং যারা এই মামলায় আপিল করেনি, অর্থাৎ তারেক রহমানের মতো যারা পলাতক হচ্ছিলেন, তারাও এই মামলার যে সুবিধা পাবেন এবং তাদের সুবিধা পাবেন। অনেকগুলো তথ্য আসলে যে মিল্টন আপনার প্রতিবেদন নিশ্চয়ই বাকিটা আমরা জেনে নেব। আমাদের সঙ্গে হাইকোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকবি মিল্টন আনোয়ার।